আসছে না। রাত কটা হলো? দুটো। কিছুক্ষণ আগে গিটার বাড়িতে দুটো বাজলো। কাজ শেষ? হ্যাঁ। তোমার কাজ শেষ? তোমার কি মনে হয় আরো কিছু বাকি আছে? পাগল, আমি তোমায় বলবো তোমার কাজ শেষ হয়েছে কিনা? তুমি তো বলবে, তুমি তো আমার শ্রেষ্ঠ সমালোচক। সমালোচক হতে গেলে যে বিদ্যের দরকার সেটা আমার নেই। তা তুমি বেশ ভালো করে জানো মশাই। না ম্যাডাম, তথাকথিত জ্ঞানীগুণী সমালোচকের থেকে ওই সাধারণ মানুষের দৃষ্টি দিয়ে শিল্পকে চিনতে হয়। তাদের কাছে জ্ঞানগর্ব কথার বাগাড়ম্বর থাকে না। তারা যা বলে তা সহজ এবং সরল। সেরা ওপিনিয়ন তো ওরাই দেয়। বুঝেছি মশাই, বুঝেছি। তা আমার তো খারাপ লাগছে না। মূর্তিটার মুখে বেশ একটা করুণ ভাব ফুটে উঠেছে। ওই খেতে না পাওয়া জরাজীর্ণ চেহারাটাও বেশ, মানে একটা ভিখিরির ঠিক যেমন চেহারাটা পাওয়া দরকার। সব ঠিক আছে। তবে তবে থামলে কেন বলো? না থাক, তোমার শুনলে হয়তো ভালো লাগবে না। একেবারে নস্যাৎ করে দিলে হয়তো খারাপ লাগবে। তবুও ছোটখাটো ত্রুটি যদি কিছু থাকে তো বলো। বাকি রাতটা তো পড়ে আছে, ঠিক করে নেওয়া যাবে। আনন্দ, বলো। মূর্তিটার একটা নাম দিয়েছো? হ্যাঁ, দ্য বেগার। কেন, নামটা খারাপ? সে কথা না, প্রশ্নটা হলো ভিখিরি মানে কি তাকে বেঁচে থাকতে হবে সকলের করুণা দিয়ে? মানে কি তাকে হতে হবে সকলের অবজ্ঞার পাত্র? তোমার কথা ঠিক আমি বুঝলাম না। মানে এই মূর্তি শিল্প নৈপুণ্যে যথেষ্ট ভালো, সবকিছু সামঞ্জস্য রেখে তবে এগিয়েছে। কিন্তু ওর মুখে এত আকুতি কেন, এত দীনতা কেন ওর সর্বাঙ্গে? একটা ভিখারির এর চেয়ে বেশি আর কি থাকতে পারে? ভালো করে হয়তো তুমি সব দিক থেকে লক্ষ্য করোনি। তাহলে দেখতে পেতে পেটে খিদের জ্বালায় হয়তো তাকে হাত পাততে হয়। তার মুখটা দেখে বিদ্বেষ, ঘৃণা, তাবৎ যাবৎ সংসারের উপর বিতৃষ্ণায় আসলে এটা বোধ হয় চাপা বিদ্রোহের আঁচ। কবিত্ব করছো? না, আমার যা ভালো মনে হলো আমি তাই বললাম। তুমি যা বললে সেটা করলে বাস্তব বিমুখ কিছু একটা তৈরি হতো। কিন্তু রিয়েলিটিকে বজায় রেখে রিয়েলিটির ঊর্ধ্বে গিয়ে কিছু সৃষ্টি করাই তো শিল্প। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চেয়েছি। বাস্তবতাকে বজায় রেখে বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে আরো কিছু বলা, যেটা শিল্পীর নিজস্ব বলা। অনেক রাত হলো, কাল সকালে তো আবার স্কুল। যাও শুতে যাও। যাচ্ছি, তুমি কি এখানে থাকবে? আজকে রাতটুকু প্লিজ। আপাতত বড় কোনো কাজ আর হাতে নেই। কথাটা কিন্তু আমার জন্য বলি। তুমি না বললেও আমি বুঝতে পারি সীমা। আমি জানি আমার জন্য তোমার সুন্দর রাতগুলো সব নষ্ট হয়ে যায়। তোমার অনেক চাপই আমি মিটিয়ে উঠতে পারি না। আসলে পোকার মতো ওসব আজে বাজে চিন্তা ছেড়ে দাও। কাল সকালে তো মূর্তিটা ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, ওরাই লোক পাঠিয়ে দেবে। তুমি দেখো সীমা, আমার এই কাজটা না সকলে খুব অ্যাপ্রিসিয়েট করবে। তোমার ধারণা ভুল। আমি জীবনকে তুলে ধরেছি, একটা বাস্তবমুখী চিত্রকে হাজির করতে চলেছি সকলের সামনে। সেখানে কোনো ভাব নেই। তো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি থাকলে তুমি সমানে কথা বলে যাবে। তোমার একটু রেস্ট নেওয়া দরকার। হয়তো তুমি ঠিক, আমি ভুল। এই নিয়ে রাত্রিতে গল্প করে কোনো লাভ নেই। চলো চা খাবে? চা? চায় আমার কখনোই যদিও কোনো আপত্তি থাকে না, তবু এখন গুড নাইট। গুড নাইট। তখন থেকে কি এত দেখছো আমায়? কে? কে? ওদিকেই তাকাচ্ছ, এদিকে তাকাও। আমায় চিনতে পারছো না? তুমি? হ্যাঁ, তোমার হাতের তৈরি তোমার শ্রেষ্ঠ ভাস্কর।
মতো কিছু একটা সৃষ্টি করেছো। তার মানে এই নয় যে আমাকে ভুতুরে কিছু ব্যাপার বিশ্বাস করতে হবে। চুপ করো। কথার জোড়াতালি দিয়ে আসল সত্যটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। এই সত্যটা কি? ওই আসলটাকে মেনে নেওয়া। তোমরা সৃষ্টি করো নিজেদের সুখে, নিজেদের কল্পনায়, নিজেদের অস্তিত্বের সংগ্রামে। কিন্তু তোমরা বুঝতে চাও না যে তারও দুঃখ আছে, ব্যথা আছে। কেননা ওইখানেই তো তোমাদের সব থেকে বড় দুর্বলতা। দুর্বলতা? কিসের দুর্বলতা? বিষ্ণুর মূর্তি যদি কথা বলতে শুরু করে তবে সে হবে সোচ্চার। তোমরা চাও না সে সোচ্চার হোক, সে নিজেকে প্রকাশ করুক। আশ্চর্য সব ভুতুরে ব্যাপার ঘটছে। নাকি আমি স্বপ্ন দেখছি? না, কোনোটাই নয়। তার অর্থ তুমি প্রাণ ফিরে পেয়েছো এবং এটাই সত্য। আগামীকালের সূর্যোদয়ের মতো নিশ্চিত সত্য। তার মানে আমি সেই গ্রিক ভাস্কর পিগমেলিয়ন, আর তুমি আমার শ্রেষ্ঠ শিল্পকর্ম রূপকথায় গেলেছে। অমনি চোখ দুটো লোভে চকচক করে উঠল, তাই না? তো কিসের? যশের, অর্থের। যশের লোভ প্রত্যেক শিল্পীর থাকে, আর তা থাকা উচিত। আর অর্থ, ঠিক লোভ না থাকলেও জীবনে অর্থের ভূমিকাকে অস্বীকার করা যায় না। কিন্তু আমাকে দেখিয়ে যশ বা অর্থ পাওয়ার মতো কি কাজ তুমি করেছো শিল্পী? বলবে আমার মূর্তি কথা বলছে। যা ছিল এতদিন পুরাণের গল্প আজ তা বাস্তব হতে চলেছে। এটাই তো পৃথিবীর কাছে পরম বিস্ময়। তোমার মূর্তি বধির নয়, বোবা নয়, সে প্রাণ ছিঁড়ে পেয়েছে। শুধু এই জন্য নিশ্চয়ই। কিন্তু তোমার মূর্তি যখন তোমাকে বলতে শুরু করবে, তুমি শিব করতে বাঁদর তৈরি করেছো। তোমার সৃষ্টি যখন তোমাকে বোঝাতে চাইবে আমি যা নই আমাকে তুমি তাই করে দিতেছো, সেটাকে শুনতে খুব ভালো লাগবে। কি বলছো তুমি? আমি তোমাকে সৃষ্টি করেছি, যেভাবে ধরে রেখেছি তুমি তা নও। না, কখনোই না। বলো আমি কে, কি আমার পরিচয়? তোমার একটাই পরিচয়, তুমি আমার সৃষ্টি। হ্যাঁ, আমি তোমার সৃষ্টি, কিন্তু আমার একটা নাম রেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, তা বেগার। এইখানেই আমার সব থেকে বড় অবস্থা। কেন? রাস্তায় দাঁড়ালে কাতারে কাতারে ভিখারি দেখা যাবে। হ্যাঁ, লক্ষ লক্ষ আছে, কিন্তু আর থাকতে দেওয়া হবে না। সেটা তো অন্য কথা। তুমি একটা ঘটনার স্মৃতি হয়ে আমার কল্পনায় এসেছো, আর আমি শিল্পী হয়ে সেই ঘটনাটারই প্রতিরূপ দিতে চেয়েছি মাত্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেছে। অনেক দিন ধরে তুমি আমাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছো, আর হাতে ধরে দিয়েছো একটা খারাপ হাতে। এটা হাতে ধরে থাকতে থাকতে আমার হাতটা টন টন করছে। কি করতে চাও তুমি? আমি একটু বসবো। বসবে? পারবে? বললাম তো আমি জড়ত্বক নই। ইচ্ছা করলেই আমি এখন সমস্ত পৃথিবীটাকে ভেঙে গুড়িয়ে তছনছ করে নতুন করে গড়ে তুলতে পারি। উত্তেজিত হলো না, বসো, পারলে বসো। অনেক দিন ধরে তুমি আমাকে এইভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছো। আমি যতদূর জানি তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে। হ্যাঁ, এও নিশ্চয়ই জানো যে ভিক্ষা করতে করতে একদিন শটান বাসের তলায় তলিয়ে গিয়েছিলাম। হ্যাঁ জানি। কিন্তু সেটা তো পরিণতি। উৎসের সন্ধান না রেখেই পরিণতির রূপ দিতে চাইছো। বলি আরে তোমার কল্পনার কথা। আমি কি কিছু ভুল করেছি? আগা গোড়াই ভুল করেছি। কি বলছো তুমি? তাহলে একটা গল্প বলি শুনতে। গল্প? কেন? গল্প শুনতে তোমার ভালো লাগে? না, খারাপ লাগছে না, নতুন একটা কিছু। বলো বলো। তাহলে শোনো। সালটা ছিল 1957। ভারতটা তার অনেক আগেই বিভাগ হয়ে গেছে, না বাংলাও বাচ্চা। দুই বাংলা তখন পরস্পর খেয়েও খেয়ে আর দাপাতা দিতে ব্যস্ত। তোমাদের এই ইংরেজ যাত্রা ছিল তুখর শয়তান। 200 বছরের রাজত্বে সমস্ত রসটাকে নিংড়ে নিয়ে ছোবড়াটুকু ফেলে গেল পাশাপাশি দুটো ভাগ করে, যাতে তারা কোনোদিন এক না হতে পারে, যাতে তারা কোনোদিন সুখে না থাকতে পারে, যাতে তারা কোনোদিন সে যায়। আচ্ছা শিল্পী, বলো। ধলেশ্বরী নদীর নাম শুনেছো? ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের। সেই ধলেশ্বরীর বুকে আমি ছিলাম এক দামাল। তোমার নিশ্চয়ই একটা নাম ছিল। নাম? হ্যাঁ, নাম একটা ছিল, কিন্তু এখন না আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা তুমি যাও, কিছু একটা ধরে দাও না, বলো। আমার নাম ছিল হ্যাঁ শ্যামল। শ্যামল? কেন পছন্দ হলো না? আচ্ছা ঠিক আছে, কমল। কমল? একটা নাম যার গায়ে পূব বাংলার সোনা মাটির গন্ধ লেগে থাকে। হ্যাঁ, মনে পড়েছে, আমার নাম ছিল পলাশ। পলাশ? বাহ, সুন্দর নাম। নবান্নপুরের
পলাশ শুদ্ধ আমবাগানের তলা দিয়ে বংশীতলার চত্বর ছুঁয়ে ধলেশ্বরীর তীর ধরে মা ডাকলে শুদ্ধ না, আর দিদির কাম্য না, ওটা সহ্য হয়ে গিয়েছিল। তুমি বুঝি খুব দুষ্টু ছিলে পলাশ? দারুণ। আমি কিন্তু দুষ্টু ছিলাম না, আমি ছিলাম দামাল। কেউ আমাকে রুখতে পারতো না, কেউ না। বুঝলে শিল্পী, বাংলার আকাশ কালো করা মেঘ তুমি দেখো, নদীর বুকে ঝাঁপানো বৃষ্টির তুমি কল্পনাও করতে পারবে না। আর পদ্মার বুকে প্রাণ দিতে তোমার শরীরটা তুমি সব দেখেছো? তুমি কি বোকা? বললাম না, পূব বাংলা আমার নারীর টান, আষ্টে পৃষ্ঠে বাধা আছে আমার মনের সারাটা চত্বর। আচ্ছা শিল্পী, তুমি ভাটিয়ালি শুনেছ? হ্যাঁ, ছাই শুনেছ? জ্যোৎস্না রাতে মায়ের করে কাজ এসে শুয়ে ঠান্ডা আলোয় কাঁপতে ধলেশ্বরীর তীরে বসে ভাটিয়ালি বলেছে ধলেশ্বরী নদী রে ও পথে যাও যদি রে কইও আমার প্রাণ বন্ধু আর ধলেশ্বরী নদী রে ও পথে যাও যদি রে কইও আমার প্রাণ বন্ধু আর না, সে তুমি শোনোনি। তোমার গল্প শুনতে শুনতে আমার কেমন যেন নেশা লাগছে। গল্পে এই সেখানে থাকলে কি করতে? মাটি আঁকড়ে পড়ে থাকছো। আমিও চেয়েছিলাম কিন্তু পারিনি। সবকিছু ভালো করে বুঝে ওঠার আগেই দেখি আমার সব হারিয়ে গেছে। আমার সুখ হারিয়ে গেছে, আমার আনন্দ হারিয়ে গেছে, আমার চন্দনা হারিয়ে গেছে। চন্দনা? সে কে? চন্দনা ছিল আমার প্রাণ পাখি। চন্দনা ছিল আমার বাল্যের সখী, কৈশোরের স্বপ্ন। আর যৌবনে তোমাদের বিয়ে হয়েছিল? সময় পেলাম না, তার আগেই দেখলাম সবাই পালিয়ে পাচ্ছে। সংখ্যালঘুরা হাত দিয়েছে, চলো হিন্দুস্তান, এখানে থাকলে কেউ বাঁচবো না, খেতে না পাই ভিক্ষা করব, তবু প্রাণে তো বাঁচবো। সবাইকে নিয়ে চলে এলে? সেই পালানোর হিড়িকে কে যে কোথায় ছিটকে গেল জানো শিল্পী? কয়েকটা নৃশংস পশু আমার দিদিকে ছিঁড়ে খেয়ে ফেলেছিল। মাকে নিয়ে বর্ডার পার হয়েছিলাম, অনেকগুলো টাকা খেসারত দিয়ে। আর তোমার বাবা? পারেন একটা দুর্বল মানুষকে ধারালো হাতিয়ারের সামনে দাঁড়াতে পারে? সেই দৃশ্যটা আমি আজও বলতে পারি না। আর চন্দনার কি হলো? চন্দনা সে আজ ফতেমা বাড়ি। লোক আছে অনেক কিন্তু খাদ্য নেই, খিদে আছে প্রচুর কিন্তু চাকরি কই, আশা আছে বিরাট কিন্তু ভবিষ্যৎ মেরে অন্ধকার। দেখতে দেখতে হাতের পুঁজি সব শেষ হয়ে গেল, চাকরি নেই, কে দেবে চাকরি? আর যাও বা আছে সেটা তো আমাদের জন্য নয়। থাক পলাশ, আর শুনতে ভালো লাগছে না। শেষটা শুনবে না? শেষটা তো তোমার সবই একই কাহিনী। না শিল্পী, এটা বোধহয় তুমি শোনোনি। 20 বছরের ছেলেকে কেউ চাকরি দিতে চায়নি, কিন্তু 35 বছরের যুবতী মাকে অনেকে চাকরি দিতে চেয়েছিল। খিদের জ্বালা সহ্য না করতে পেরে কতদিন যে শুধু কলের জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। একদিন হঠাৎ মাঝরাতের ঘুম থেকে উঠে দেখি মা
অনেক রাতে মা ফিরে এলো, কোচরে ভর্তি খাবার। সেদিন 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 অত শত বুঝিনি, শহুরে হালচাল তো জানা ছিল না, কিন্তু আজ আমি বুঝতে পারি খিদের জ্বালা সহ্য না করতে পেরে আবার আমার মা শেষ পর্যন্ত খারাপ পথে, পলাশ! হ্যাঁ, অনেক যন্ত্রণার বোঝা নিয়ে আমার মা শেষ পর্যন্ত সিফিলিসে মারা যায়। চুপ করো পলাশ, চুপ করো। এই অবাক পৃথিবী, এই অবাক পৃথিবী আমাকে অনেকদিন আগেই চুপ করিয়ে দিয়েছে। আসলে সহজ রাস্তা ছেড়ে ভুল রাস্তায় গিয়েছিলাম তো, আর দেখতাম আমারই মতো ছেলেরা চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, ওয়াগান ভাঙচার। আমি বোকার মতো লোকের কাছে হাত পেতে দয়া চাইছি। বাবু, বাবু দুটো পয়সা দেবে? সারাদিন পেটে কিছু পড়েনি বাবু। পেট পেট এই পেটের জ্বালায় তবুও ন্যায়ের পথে, সৎ পথে বাঁচাতে তো আনন্দ। তুমি তো কোনো অন্যায়ের পথে যাওনি। করো ন্যায়, বিবেক, সততা, সমাজের এইসব মুখরোচক শব্দগুলোকে না অত্যন্ত তাড়াতাড়ি বিদায় করা দরকার। কি বলছো তুমি? তাহলে থাকবে কি? থাকবে মৃত্যু, দেশ, ঘৃণা, হিংসা, লোভ। তাহলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চাপ 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 চাপ। সেদিন যদি আমি গাড়ি চাপা না করতাম, যদি আজও আমি বেঁচে থাকতাম, তাহলে পুরনো পৃথিবীটাকে ভেঙে গুড়িয়ে তছনছ করে একটা নতুন পৃথিবী গড়ে তুলতাম, যে পৃথিবীতে লোকে ভিক্ষে করবে না, কেড়ে খাবে। চুপ করো পলাশ, চুপ করো। কষ্ট পেতে পেতে তোমার মনটা একেবারে নষ্ট হয়ে গেছে। তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। আমি তো তোমায় নবজন্ম দিয়েছি পলাশ, তুমি আবার নতুন করে বাঁচো। নবজন্ম? তোমার নবজন্ম মানে তো হাতে ভিক্ষা ভাণ্ড। না শিল্পী, আমি ওইভাবে আর জন্মাতে রাজি নই। একটা পয়সা দাও বলতে বলতে ওই পাশের তলায় থেতলে যাওয়ার, না না না, আমার আর কোনো ইচ্ছা নেই। সিফিলিসের যন্ত্রণায়, বোমা কাতরানিতে আমি আর আমার মাকে মরে যেতে দিতে রাজি নই। আচ্ছা শিল্পী, বলো। তুমি কি এখনো বিশ্বাস করো তোমার পরিস্থিতি রাস্তায় পৃথিবীর সব সুখ আর সমৃদ্ধি ফিরে আসবে? তুমি কি এখনো বিশ্বাস করো যে জগতের সব সুখ প্রবৃত্তিগুলো তাদের নিজেদের গোড়ামি নিয়ে চিরটাকার চক্ষের মতো এই পৃথিবীটাকে আগলে রাখতে পারবে? হ্যাঁ, আমি মনে প্রাণে বিশ্বাস করি সত্য শিহিবার সুন্দরের জয় অনিবার্য। কি করো? আমি মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বাস করো সত্য শিহিবার সুন্দরের জয় অনিবার্য। এই রামায়ণ হনুমানকে দেখেছো? হনুমান রামায়ণে দেখেছো? বেটা অত বড় একজন বীর হয়েও রামের মতো একটা সুযোগ সন্ধানী পদলে করে গেল। তোমরাও ঠিক সেই রকম একটা অপদার্থ। তোমাদের মগজ ধলাই অনেকদিন আগেই হয়ে গেছে। আরে 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 আরে, এটা কি একটা দাবার ছক বলে মনে হচ্ছে? হ্যাঁ, দাবার ছক। সাজানো ছক মনে হচ্ছে, কারণ প্রতীক্ষায় ছিলেন না, ওটা সাজানোই থাকে, কেউ এলে তার সঙ্গে খেলি। জানো, দাবা আমার খুব প্রিয় খেলা। পারো নাকি তুমি খেলতে? বসে পড়ো তাহলে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, ভেতরে জমজমাটি লড়াই। কিন্তু এ তো দেখছি সেই মান্নাতা বলে এক ঘেয়ে বস্তা পচা গুটি, রাজতন্ত্রের আবির। এইগুলোই তো দাবার চিরকালের। না, আমার গুটি দিয়ে তোমাকে খেলতে হবে। তোমার সে কি বিশেষ কোনো? হ্যাঁ, এই আমার গুটি। আরে সম্পূর্ণ আমার নিজের গুটি। তাই নাকি? দেখি দেখি। বাহ, সুন্দর। আচ্ছা, এটা কি? ওর নাম লোভ। লোভ? তোমরা যা নাম দিয়েছো ঘোড়া। লোভের গতি বিচিত্র অদ্ভুত। লোভ মানুষের মনের অন্ধকারে চলাফেরা করে। ওটা আমার গুটি, কালো ঘরের গুটি, তো আমি কালো ছাড়া খেলি না। তুমি সর্বদাই কালো ঘটিতে খেলো? হ্যাঁ। কেন? কারণ আমার জীবনে সাদার কোনো স্থান নেই বলে। আমি যাদের নিয়ে খেলি তারা তোমাদের মতো মানুষের মনের অন্ধকারে ঘুমন্ত প্রকৃতি। ইন্টারেস্টিং। আচ্ছা, এটা কি? ওর নাম প্রেম, আমার লোভের রাইডার। প্রেমের গতি বিচিত্র আর এলোমেলো। প্রেম জটিল, তাইও তোমার ঘোড়ার ঘরে বসবে, বসা হোক। আর এটা দেখো শিল্পী, হ্যাঁ। এটা তোমার রাজা। কি নাম দিয়েছো? আনন্দ। আনন্দ জীবন, আর জীবনই তোমার রাজা। আনন্দ? আরে সে তো আমারই নাম। তাই নাকি? তাহলে তো তুমি তোমার রাজা। আচ্ছা, আর তোমার? আমার রাজার নাম
আমার রাজার নাম মৃত্যু। মরণ আসবেই, যেটা জীবনের প্রতিদ্বন্দ্বী। আর এটা দেখো শিল্পী, এর নাম সত্য বা বিবেক, তোমার মন্ত্রী। ঠিক বলেছ, বিবেকই তো মন্ত্রী হওয়ার উপযুক্ত। বিবেকের পরামর্শ ছাড়া আমরা তো চলতেই পারি না। আর আমার মন্ত্রীর নাম ক্রোধ, অর্থাৎ জ্বলে ওঠার ক্ষমতা, সমস্ত কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবার মতো একটা প্রবৃত্তি। তোমার ব্যাখ্যা তোমার প্রতি আমার শ্রদ্ধাশীল করে তুলেছে। আচ্ছা, এটা কোথায় রাখবো? ওর নাম দয়া। স্নিগ্ধ, স্বচ্ছ আর মন্থর গতিতে এগিয়ে চলে তোমার নৌকার ঘরে। বেশ, আর এটা কুটিল। নৌকার মতো ঢিলে মেজাজি চালে তোমার মতো মিশে গিয়ে ধীরে ধীরে তোমাকে শেষ করে দেবে। এর নাম জ্ঞান, তোমার মৌলিক আত্মরক্ষার পথ, গজের ঘরে বসে। এটা হিংসা, আমার মৌলিক পথ। আর এগুলোর কি নাম দিয়েছো? এই যে ছোট ছোট বোরের দল, সৈন্য সামন্ত যত, এরা সব ছোট ছোট সুখ আর দুঃখ। সুখগুলো সব তোমার আর দুঃখগুলো সব আমার। বেশ, চলো তাহলে খেলা শুরু করি। হোক, কিন্তু নিষ্ক্রিয় শিশু খেলাটা আমি রাজি নই শিল্পী। তোমার কথা ঠিক মানে বুঝলাম না। আরে বাজির খেলাও, বাজি না থাকলে তো খেলার কোনো মানেই থাকে না। বাজিটা কিরকম? বলছি, তার আগে বলো তুমি এই খেলার মানে আর? না 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 না, তুমি বলো। তোমার জানা আর আমার জানা এক নয়। ঠিক আছে, তাহলে শোনো। হ্যাঁ। এতদিন অনেক যুদ্ধ হয়েছে, অনিবার্য আক্ষেপে অভিশপ্ত করেছে ট্রয় আর কুরুক্ষেত্রের রণাঙ্গন, হিরোশিমা, নাগাসাকি আর কোরিয়ার বুকে মা আর ছেলে একসঙ্গে রক্ত বমন করেছে। কম্বোডিয়ার ক্ষেতে, ইউনেশিয়ার বন্দরে আর ভিয়েতনামের পথে প্রান্তে চিরকালের মতো স্তব্ধ হয়ে গেছে দেশপ্রেমিক সৈনিকের শেষ নিঃশ্বাস। তাই আরে রাজায় রাজায় যুদ্ধ নয়, তবে কি? শোষক আর শোষিতের বিদ্রোহ নয়। তবে এই যুদ্ধ কিসে? আগামী পৃথিবীতে কে থাকবে শান্ত সুখ নাকি অস্থির হাহাকার, বেহালা সুর নাকি তাণ্ডবের তামামা, নীতিজ্ঞানে প্রবীণ নাকি বেপরোয়া তরুণ। তোমার আমার খেলায় যে যেত, তাতে পৃথিবীর সব নিয়ম পাল্টাতে পারে না। পাল্টাতে পারে, পারতেই হবে, কারণ যুদ্ধ তো হয় শত্রুর সঙ্গে। তুমি আমার প্রথম শত্রু, কারণ তুমি আমার স্রষ্টা। স্রষ্টার বিরুদ্ধে সৃষ্টির ফল হয়ে গেল প্রথম যুদ্ধের ঘোষণা। দেখনি দেখনি ঈশ্বরের বিরুদ্ধে প্রাণের কি আকুল আক্রোশ। খেতে না পেলে আমরা গালাগাল দিই ঈশ্বরকে, স্বার্থে আঘাত লাগলে নস্যাৎ করি ঈশ্বরকে, আর নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিদান কামনা করি ঈশ্বরের। তাই তোমার আমার যুদ্ধে বাজি একটা, কি? একজন কেউ থাকবে। তোমার এসব কথার মানে? হয় অর্বাচীন স্রষ্টা, নয়তো দামাল সৃষ্টি। আমি যদি জিতি তাহলে আমি তোমাকে খুন করবো। হ্যাঁ, আমি তোমাকে খুন করবো, কারণ তুমি আমাকে বিকৃত করেছো। গত জীবনের অন্তিমে আমি শপথ নিয়েছিলাম, ভিক্ষা ভাণ্ড হাতে আমি আর এই পৃথিবীতে আসবো না। আমার এক হাতে থাকবে মৃত্যু, অন্য হাতে থাকবে কৃপাণ। জীবন আমাকে যা দেয়নি, মৃত্যু আমাকে তাই দেবে, কিন্তু তুমি তা হতে দাও। আর যাই হোক, প্রতিজ্ঞার হিসেব আমাকে মেলাতেই হবে। পাগলের মতো অদ্ভুত সব কথাবার্তা। সত্য কখনো কখনো ছলনার আশ্রয় নিয়েছে। যুধিষ্ঠির রণক্ষেত্রে অশ্বত্থামা হত ইতিগজ দিয়ে শেষ করেছিলেন। না না না, তোমাদের শ্রীকৃষ্ণ কম জাননি মিথ্যা ভাষণে। কিন্তু মৃত্যু, সে কখনো ছলনার আশ্রয় নেয়নি। সে অমোঘ, সে নির্মম, সে অপরাজেয়। সে চরম পরিণতি মৃত্যুই তোমার একমাত্র শাশ্বত। কথা থামাও, চুপ করো। আমি রাজি, জীবনে আমি কোনোদিনও হারিনি, আর আজও তুমি হারবে, কিন্তু তুমি হারবে। তোমার গোলাম হয়ে থাকবে, মেনে নেবো আমার স্রষ্টাকে। বেশ, চলো তাহলে খেলা শুরু করো। এই তোমার একটা সুখ আমি সরিয়ে দিই। এই তোমার একটা দুঃখেরও মৃত্যু ঘটলো। ও কি করলে সত্যি? আমার একটা দুঃখকে সরিয়ে নিয়ে ঘৃণার পথ প্রশস্ত করলে। হ্যাঁ বললুম, কারণ ওখানে আমার শান্তি মজুদ। তোমার ঘৃণা এগুতেই পারবে না। ও, তুমি ঘৃণার পথ আটকাবে না। এই দেখো, আমার ঘৃণা অন্য পথে তোমার একটা সুখ সরিয়ে দিল।
আর তুমি তো আমি লক্ষ্য করিনি। চার বিরুদ্ধে না, এটা বাজির খেলা। তুমি হারবে নিলে তোমার আনন্দকে ছকে পাবো। চুপ করো, এটা বাজির খেলা। খেলার সময় আমি কারো উপদেশ দিই না। দেখো আমার সুখেরা কেমন তত্তরিয়ে সামনের দিকে পাটনা মেলছে। এই তোমার আর একটা সুখ আমি এইবার এবার কি হলো? আমার প্রেম, কি হলো তা? আমার প্রেম তোমার ঘৃণার কুটিলতাকে একসঙ্গে মেরেছে। বলো বলো, তাকে রাখবে তাকে ছাড়বে বলো। চারটে বড় যজ্ঞ দিয়েছো শুধু। আমাকে একটু ক্ষমা দেবে? হ্যাঁ হ্যাঁ, দিতে একটু হালকা খাবে। তোমার প্রেম আমার ঘৃণার কুটিলতাকে একসঙ্গে আলোচনা করেছে। না 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 না, প্রেমের জয় তো হতে পারে না। প্রেম বলে কিছু নেই। প্রেম বলে কিছু থাকলে তাহলে আর চন্দনা তো ফতেমা বাই হতো না। তুমি ভুল করছো পলাশ। তোমার ক্রোধ আর ঘৃণা তোমাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তোমার বিচার বুদ্ধি লোপ পেয়েছে। তুমি চন্দনাকে ভুল বুঝেছো। তুমি বিচার করতে পারছো না কেন চন্দনা আজ ফতেমা বাই। করো করো, একটা ভিখারির মৃত্যু দৃশ্য নিয়ে তুমি একটা মূর্তি তৈরি করতে পারো, কিন্তু কল্পনার আকাশে ভেসে তুমি পলাশের দুঃখের কাছে কোনোদিন যেতে পারবে না। নাও নাও, বাঁচাও তোমার নির্বীর্য দয়াকে। আমার ক্রোধ তোমার দয়ার অন্তিম পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে। আজ তোমার নিস্তার নেই। না, এই পৃথিবী কখনো দয়াহীন হতে পারে না। সমস্ত পৃথিবীটাকে নিংড়ে নিয়ে যদি এক ফোঁটা দয়া বের হতো, তাহলে আমার মাকে সিফিলিসের যন্ত্রণায় প্রবাকাতটা নিতে বলতে হতো না। কিন্তু কোনো কিন্তু নয়, খেলো। তাহলে তোমার ঘৃণাটা বাচ্চা। আমার ক্রোধে তোমার দয়া মৃত্যু ঘটলো, আর সেই সঙ্গে তোমার শান্তি আমার কবজায়। ওখান থেকে শান্তিকে সরাতে গেলে মারা যাচ্ছে কি তোমার সত্য, তোমার বিবেক, তোমার মন্ত্রী। আশ্চর্য, এমন অপদস্থের মতো পরাজিত আমি কোনোদিনও হইনি। মনে রেখো, এটা বাজির খেলা, আর এটাই তো শেষ খেলা। না না, ভুলে গেলে নাকি বাজির কথা? তুমি কি সত্যি আমাকে, এটা কি তবে মিথ্যে? তবে কি সত্যের কাছে, আনন্দের কাছে এই মৃত্যু আর অধর্মের জয় হবে? মৃত্যুর মতো ধার্মিক আর কেউ নেই, মৃত্যু পারবে না। নাও নাও নাও, ভালো যদি বাঁচাও তোমার আর এক পাশে শান্তিকে, তোমার দুদিকের শান্তি আর বিপন্ন। ও ভগবান, শয়তানকে ডাকো। ঈশ্বরের মৃত্যু অনেকদিন আগেই হয়ে গেছে। কল্পনার সেই ভদ্রলোক এখন তাহীন অবস্থায় শকুনের খাদ্য হয়ে পড়েছে। তুমি বোধহয় জাদু জানো। নিমেষে খান খান করে দিলে আমার চক্রগুপ। সত্যি, তোমার মতো এত শক্তিশালী খেলোয়াড় আমি কোনোদিনও দেখিনি। কিন্তু তুমি এতই যদি পারো, তবে সেদিন কুকুরের মতো বড় ছেলে কেন? কারণ সেদিন আমি তোমার মতো নির্বোধ ছিলাম। আমার মধ্যে ছিল প্রেম, ভালোবাসা, দয়া। বাজির খেলায় তুমি হারবে। বাজির খেলায় হয়তো আমি হারবো। আলবাত হারবে। তুমি কি মনে করো এইভাবে গোটা পৃথিবীকে তুমি হারাতে পারবে? দেখতে পাবে, কেননা আমি তখন তোমার মূর্তি তৈরি করবো। হ্যাঁ, তোমার প্রাণ দেব, অনুভূতি দেব, চোখ দেব, কিন্তু কণ্ঠে ভাষা। কি হলো শিল্পী, তোমার হাত যে নড়ছে না? চালাও। মার মার মার। চেয়ে দেখো শিল্পী, তোমার রণাঙ্গনের আজ কি পরিণতি। ছত্রভঙ্গ হয়ে পড়ে রয়েছে শান্তি সেনার দল। ভয়ে আর নিদারুণ ক্লেশে প্রেম অবহেলিত। দয়া, কোথায় তোমার দয়া? আমার হৃদয়ের চত্বরে তার ঐতিহ্যকে বিসর্জন। আর রাজা আনন্দ বিষণ্ণ চিত্তে কাঁধে হাত রেখে বিশাল স্কন্ধ সত্যের পিছনে লুকিয়ে আছে আমার ক্রোধের হাত থেকে বাঁচার আশা। চেয়ে দেখো শিল্পী, তুমি পরাজিত।
পৃথিবীর অনেক ক্ষতি। কিসের ক্ষতি? আমি এই পৃথিবীর সৌন্দর্য আর আনন্দ, সৃষ্টি আর সাফল্যের প্রতীক। তোমার সত্তর মৃত্যুই পৃথিবীর আগাম পাওনা। না না, আমি মরে গেলে পৃথিবীর গান থেমে যাবে, শিল্পীর তুলি হবে নিষ্প্রাণ, কবি হারাবে তার ছন্দ আর তাল। ভালো হবে, তুমি মরে গেলে খুব ভালো হবে। তবে কি তুমি বলতে চাও ফুল, পাখি, নদীর গান, ঝর্ণার ঝিঁচি এসবের কোনো প্রয়োজন না, নেই? কোনো প্রয়োজন নেই। তবে তো পৃথিবীটা যন্ত্রদানব হয়ে যাবে। হোক, হয় প্রয়োজন আজ। অনেক গান গাওয়া হয়েছে শিল্পী, অনেক পাখির কাকলি শোনা গেছে, অনেক কারুকলা দেখে চোখ হেজে গেছে। ওসব আর ভালো লাগে না। তুমি প্রস্তুত হও। তুমি তুমি আরেকবার ভেবে দেখো। আপনার আর কিছু নেই, ভাবনা শেষ হয়েছে অনেক দিন। তোমার রক্তে হাত ভিজিয়ে আমি নতুন করে সম্পদ নেব। না না প্রেম, না না ভালোবাসা, না, না। দয়া, না, না। এসব যেখানে বুজরুকদের আর বেঁচে থাকতে দেওয়া যায় না। না না আর এইসব বুজরুকদের পোড়া সমর্থন করি। তোমার মৃত্যু থেকে শুরু এক তুমি আমার স্রষ্টা। এই হোক স্রষ্টার বিরুদ্ধে সৃষ্টির সোচ্চার প্রতিবাদ। না, না। এমনি করে না, না। এমনি করে পৃথিবী থেকে একটা অর্থহীন জীবনের অবসান না, ঘটবে। না, না, না। জন্ম হোক এক নতুন পৃথিবী, এক নতুন অভিজ্ঞতা। আনন্দ! হে কি? হে কি আনন্দ? তুমি মূর্তিটাকে নিচু পা করে দিলে। হ্যাঁ, দিলাম। কি পাগল হয়ে গেছো? না, বলতে পারো বরং নিজেকে চিনতে পারলাম। মানে? তার মানে যা করা উচিত ছিল তাই করলাম। কিন্তু একটু পরেই চলে আসবে মূর্তিটা নিতে। হরতে যে আর দেরি নেই। এ যে তোকে তোমার সৃষ্টি না 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 নিয়ে যেত আমার অজ্ঞতাকে, আমার মূর্খতাকে। আনন্দ! তুমি ঠিকই বলেছিলে সীমা। তোমার সহজ সরল দৃষ্টিতে তুমি যা দেখেছিলে আমার চোখে তা ধরা পড়েনি। আমার চোখে ছিল অহংকারের চশমা। সেই অহংকারের চশমার ভেতর দিয়ে আমি শুধু দিনের আলোটাকে দেখেছি, দিনের আকাশকে দেখেছি। দেখতে পাইনি আলোর গভীরে লুকিয়ে থাকা রাতের তারাকে। কি বলবে ওদের? বলে দিও, মূর্খ আর অহংকারী এক শিল্পী একটা মাটির পুতুল তৈরি করেছিল, তাতে প্রাণ দিতে পারেনি। তুমি হেরে যাবে। না 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 না, ফিরিয়ে দেবে ওদের বিমুখ করে। হারতে আমি শিখিনি, অন্তত এরপর তো আর নয়। এরপর আর হারার কথা ভাবতে পারি না। আমি আবার সৃষ্টি করব, যার এক চোখে থাকবে শিবের প্রশান্তি, অন্য চোখে রুদ্রের প্রাচুর্য, যার হাতে থাকবে না কোনো ভিক্ষা ভাণ্ড, প্রসারিত দুই বাহুতে ফুটে উঠবে সেই বলিষ্ঠতা যা দিয়ে সে প্রাণ